আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের যে প্রশ্নটা এসেছিল সেটা সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা প্রশ্নে চলে যাই। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ 7 কেজি ভর, এটা ইউনিক কোশ্চেন আর কি, খেয়াল করো। 7 কেজি ভরের একটি গতিশীল বস্তু যখন 5 কেজি ভরের একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়, ওকে, দ্যাট মিনস উদ্দীপকটা একটু এঁকে নিতাম, আচ্ছা পরে এটাও এঁকে নিব। তখন তার গতিশক্তি ছিল, মানে গতিশক্তি হচ্ছে টি ছিল হচ্ছে 350। এরপর বস্তুদ্বয় মিলিত হয়ে চলতে থাকে। ভালো কথা। একক বল কাকে বলে? এখন একক বল দ্যাট মিনস এফ ইকুয়ালস টু বল মানে তো এমই, অ্যান্ড একক মানে কি? তার মানে হচ্ছে 1 নিউটন বল মানে হচ্ছে কি, সেখানে ভর ছিল 1 কেজি, ত্বরণ হচ্ছে 1, তাই না? তাই তো একক। তাহলে আমরা কি বলতে পারি? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যখন কোনো বল, বা এভাবে বলতে পারি 1 কেজি ভরের উপর কোনো বস্তু যখন 1 মিটার পার সেকেন্ড ত্বরণে চলে, তখন সেখানে যে বলটা কাজ করে তাই সেটাই হচ্ছে 1 নিউটন বা একক বল। দেখো খেয়াল করো, যে পরিমাণ বল 1 কেজি ভরে বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড বা 2 ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে একক বল বা 1 নিউটন বল তুমি বলতে পারো। নিউটনের গতির সেকেন্ড ল থেকে প্রথম লর প্রমাণ করতে হবে। খুবই একটা ইউনিক কোশ্চেন যে সেকেন্ড ল থেকে প্রথম ল প্রমাণ করতে হবে। চলো সেকেন্ড লটাকে আগে আমাদের জানতে হবে সেকেন্ড লটা কি। সেকেন্ড ল হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, বাট যদি ইকুয়েশনে তোমরা বলতে পারো এফ ইকুয়ালস টু এম এ, বাট যদি তোমরা ব্যাখ্যায় যাও তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করা হবে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে আমার প্রমাণ করতে হবে ফার্স্ট ল। ফার্স্ট ল কি? আদিবেগ যা শেষ বেগ তা। কেন? কারণ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সর্বদা স্থির থাকবে, সর্বদা স্থির থাকবে। 100 বছর পর তার শেষ বেগ যা আদিবেগতা, এবং গতিশীল বস্তু সর্বদা কি গতিশীল থাকবে। এটা প্রমাণ করতে হবে। চলো কীভাবে প্রমাণ করব? যদি আমরা বা লিখি এম এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, সো টি ভাগ হচ্ছে গুণ হয়ে যাবে, বা এফ টি ইকুয়ালস টু এম ভি মাইনাস ইউ। সো একটা জিনিস খেয়াল করো, যদি প্রথম লয়তে তো বল প্রয়োগ করা হয় না, তাহলে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে এফের মান কত হবে বলো তো? বল প্রয়োগ না করলে শূন্য হবে মান। কেন বল প্রয়োগ করবেন না? কারণ ফার্স্ট ল তো বল প্রয়োগ করা যাবে না। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে এফের মান শূন্য হইলে 0 ইন্টু টি বা এম ভি মাইনাস ইউ, এম গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে টোটাল 0 হয়ে যাবে। তাহলে এই যে মাইনাস ইউ বেশি প্লাস হয়ে যাবে, তাহলে ভি সমান সমান ইউ। তাহলে আদিবেগ যা শেষ বেগও তা আমরা ইকুয়েশন দিয়ে প্রমাণ করে ফেললাম যে সেকেন্ড ল থেকে ফার্স্ট ল। দেখো আমাদের বইয়েও এভাবেই করা আছে ডেল পি বাই টি, এভাবেও করতে পারো, সমস্যা নেই। তোমরা ডিরেক্ট এফ ইকুয়ালস টু এম এ দিয়েও করতে পারো, আবার তুমি যদি চাও এভাবে এক্সপ্লেনেশন করতে পারো যে তোমরা ডিরেক্ট এফ ইকুয়ালস টু এম এ থেকে, ও মাই গড কি হয়ে গেল এটা, এফ ইকুয়ালস টু এম এ থেকে তোমরা ডিরেক্ট ইউ ইকুয়ালস টু ভিতে, ভি ইকুয়ালস টু ইউতে নিয়ে আসছো, একই জিনিস, সমস্যা নেই এই জায়গায়। এখানে কনস্ট্যান্ট ধরে করছে, ডেল পি সমান সমান ভরবেগের পরিবর্তন, ওই যে সেকেন্ড ল, ভরবেগের পরিবর্তনের হার, এই যে সময়ের সঙ্গে ভরবেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক। তো ভরবেগের মান লিখছে, লেখার পর এই যে এখানে এম কমন নিছে, নিয়ে ত্বরণ আসছে, এখানে টি ভাগ হয়েছে গুণ হয়ে গেল এফ টি। এটা কে মানে কনস্ট্যান্ট, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কনস্ট্যান্ট হয়, কে এর মান ধরলাম 1, তাহলে এফ টি হবে। অ্যান্ড বল প্রয়োগ না করলে দেখো আমি যেভাবে করেছি পরের লাইনটা সেম আছে। ওকে, চলো আমরা আমাদের তৃতীয় কোশ্চেন চলে যাই। কি বলছে? বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করতে বলছে। তো এখন খেয়াল করো, বস্তুদ্বয়ের মিলিত বেগ বের করতে বলছে। কোন বস্তুদ্বয় বলো তো? 7 কেজি এবং 5 কেজি ভরে একটা বস্তু। চলো আমরা উদ্দীপকটা এঁকে নিই। 7 কেজি এবং 5 কেজি ভরে একটা বস্তু, এটা ছিল স্থির ছিল, আদিবেগ 0। এই যে বলছে 5 কেজি ভরে একটি স্থির বস্তুকে ধাক্কা দেয়, 7 কেজি ভরে একটি গতিশীল বস্তু 5 কেজি ভরে স্থির বস্তুকে ধাক্কা দেয়, তখন তার গতিশক্তি ছিল 350। বেগ দেওয়া নাই, গতিশক্তি অবশ্যই বেগ দেওয়া নাই, তোমার এর বেগটা কিন্তু বের করতে হবে u1, এটা u2। সো কীভাবে বের করবো? গতিশক্তি ছিল টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। সো টি এর মান ছিল 350, তাহলে হাফ এম ভি স্কোয়ার, আর বের করবো ভি, তাহলে 2 ইন্টু 350, এম গুণ হয়েছে ভাগ হয়ে যাবে, এম কত ছিল 7 কেজি, আর বেগ রুট ওভার হয়ে যাবে। দেখো কত আসে, 2 ইন্টু 350 ভাগ হচ্ছে 7, রুট ওভার করলে কত আসবে 10, তাহলে বেগ আসলো 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর বেগ পেয়ে গেলাম আমরা।
কি থেকে? গতিশক্তি থেকে। এখন তোমাকে বলছে মিলিত বেগ বের করো। সো মিলিত বেগ বের করতে বলে আগে কিছু করতে হয় বলো দেখি। সূত্র তোমরা জানো একটাই না, যে আবার সূত্র কি? v equals to m1 u1 plus m2 u2 ডিভাইড বাই m1 plus m2। সো খেয়াল করো m1 কত দেওয়া ছিল? 7 কেজি, u1 ছিল 10 প্লাস m2 ছিল 5 কেজি, u2 ছিল কি স্থির 0, আর m1 7 প্লাস 5, দেখো কত আসে? 70 ভাগ হচ্ছে 12। 5.83 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের মিলিত বেগ। চলো আমাদের বইয়ে যাই। আমাদের বইয়েও দেখো এইভাবে সেমভাবে মিলিত বেগ চলে আসছে, আদি বেগ। এই যে গতিশক্তি থেকে আমরা গতিশক্তি থেকে আগে বেগটা বের করে নিয়েছি প্রথম বস্তুটার, এরপর হচ্ছে আমরা মিলিত বেগ বের করে ফেলছি। আমাদের যে সূত্র জানা আছে অবশ্যই দেওয়া আছে, এগুলো কিন্তু লিখতে হবে। এখানে এইগুলো লিখে দেওয়া আছে, এগুলো লিখতে হবে কিন্তু, না লিখলে মার্ক কাটা যাবে। বোর্ডে যাবে না, বাট তোমাদের স্কুলের পরীক্ষাগুলোতে যাবে, বোর্ডেও মাঝে মাঝে কাটে। যাই হোক, তোমাদের অবশ্যই লিখতে হবে। তো এই ছিল আমাদের গয়ের সমাধান। এখন যদি আমরা ঘতে যাই, এগুলো লিখে ফেলি, আমরা যদি একটু লিখে ফেলি এগুলা, আমরা যদি একটু লিখে ফেলি, এগুলো 5.83 আসছে না, না এটা একটু লাগবে। দেখো তাহলে m1 ছিল কত বলো তো? 7 কেজি, m2 ছিল কত বলো তো? 5 কেজি, u1 ছিল 10, u2 হচ্ছে কত বলো তো? 0। তাহলে v ইকুয়ালস টু পাইলাম 5.83 মিটার পার সেকেন্ড। v1 যা, v2 তা, কেন? মিলিত বেগ। এখন এগুলো লিখলাম, লেখার পর এখন আসলে প্রশ্নে যাই। প্রশ্নে বলছে কি? বলছে দেখো খেয়াল করো, বলছে হচ্ছে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা ব্যাখ্যা করো। স্থিতিস্থাপক মানে কি? যে তাদের শক্তির সংঘর্ষের আগের গতিশক্তি যা হবে, সংঘর্ষের পরে গতিশক্তি তা হতে হবে। যদি সমান হয় তাহলে সেটা স্থিতিস্থাপক। ওকে, চলো আমরা দেখি তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি বের করি। আদি গতিশক্তি কাজটা করি, চলো আদি গতিশক্তি। তাহলে কি হবে? এটা ঘ নাম্বার, হ্যাঁ? আচ্ছা, তাহলে E1 ইজ ইকুয়ালস টু হাফ, সূত্র কি? m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। হাফ লিখো, m1 কত আছে বলো তো? 7 কেজি, u1 কত আছে? 10 প্লাস হাফ, m2 হচ্ছে 5, u2 হচ্ছে 0 স্কোয়ার। সেটা টোটালি 0 হয়ে যাবে, তাই তো? তাহলে 5 7 35 হবে, মেবি 35 জুল। ঠিক আছে, 35 না 70 দিতে ভাগ করলে 75, হ্যাঁ 35 জুল। আচ্ছা, এবার আসো, এবার আমরা সংঘর্ষের কি বলতো, আমরা সংঘর্ষের পরে গতিশক্তি বের করবো, মানে শেষ গতিশক্তি বের করবো। শেষ গতিশক্তি কি হবে? E2 সমান সমান হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার। কেন? v1 যা, v2 তা, মিলিত বেগ ছিল। তাহলে হাফ লিখবো, m1 ছিল 7 কেজি ইন্টু v ছিল কত? 5.833 স্কোয়ার প্লাস হাফ m2 ছিল হচ্ছে কত? 5 কেজি ইন্টু হচ্ছে মিলিত বেগ কিন্তু সেম 3 স্কোয়ার। দেখো কত আসে, ক্যালকুলেশন করো। 533 আসবে হচ্ছে তোমাদের 203.93, 203.93 জুল। এখানে একটা ক্যালকুলেশন ভুলে দাও, এখানে কিন্তু স্কোয়ার নাই, যেখানে স্কোয়ারটা আমি দিই নাই, 350 হবে। হ্যাঁ, স্কোয়ারটা ভুলে লিখি নাই, 350। তাহলে দেখো E1 এবং E2 কিন্তু সেম, নট সেম না। তাহলে কিন্তু আমরা যে কোশ্চেন বলেছে যে দেখো খেয়াল করো, সংঘর্ষটি স্থিতিস্থাপক ছিল কিনা, যেহেতু সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান হয়নি, তাই এটা স্থিতিস্থাপক না। তাহলে আমাদের বইয়ে যাই, চলো দেখো বইয়ে কিন্তু আমাদের সেমভাবে করা আছে। দেখো প্রথমে সংঘর্ষের আগের গতিশক্তি বের করেছি সূত্র দিয়ে, 350 জুল এসেছে সংঘর্ষের আগের গতিশক্তি। এবং এবার সংঘর্ষের পর মিলিত বেগ দিয়ে গতিশক্তিটা বের করব। v1 যা, v2 তা, তাই 1 2 লিখি নাই। তাহলে এখানে হাফ v স্কোয়ার কমন নিলাম আমরা, তোমরা কমন নিয়ে ডিরেক্ট মান বসে করতে পারো, একই আসবে 203.93। তাহলে E1 নট ইকুয়ালস টু E2, অর্থাৎ সংঘর্ষটি স্থিতিস্থাপক ছিল না বা নয়। তো এই ছিল আমাদের এই কোশ্চেনের সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।